আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রের 2026 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো শুরুতেই একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, সেটি হলো মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকেরই বিবাহের সময় চলছে। সপ্তমপতি বৃহস্পতি আপনাদের রাশিতে আছে, যার জন্য বিবাহকাল চলছে। এই জন্য আমি আমার চ্যানেলের একজন ক্লায়েন্ট, উনি হচ্ছে পাত্রী অনুসন্ধান করছেন। তো ওনার সাক্ষাৎকার আমি নিয়ে 1 থেকে 1.5 মিনিটের একটি ভিডিও আমি আমার এই ভিডিওর ভিতরে ইনক্লুড করেছি। আপনারা তাকে দেখতে পাবেন এবং তার কথাও শুনতে পারবেন। তার কি চাওয়া পাওয়া আছে, তার মুখ থেকে 2-1টি কথা আপনারা শুনতে পারবেন। যদি আপনাদের পরিচিত কোনো পাত্রী থেকে থাকে, তার যে কন্ডিশন সেই অনুসারে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন, আবার আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তো এটি চ্যানেলের ভিতরে আমি ইনক্লুড করলাম। আপনাদের কোনোভাবে উপকারে আসতে পারলে সেটি চ্যানেলের জন্যই ভালো। তো আমি চেষ্টা করছি আপনাদের হেল্প করার। আপনারা নিজেরাও যদি কোনো উপকার পেতে চান তো যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। এখন তো চ্যানেল আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। তো যাই হোক, আমি ভিডিওটা যুক্ত করলাম। এখন আমরা রাশিফল নিয়ে আলোচনা শুরু করব। আদ্রা নক্ষত্র কি অবস্থায় আছে দেখি। এই ফেব্রুয়ারি মাসে আদ্রা নক্ষত্র অত্যন্ত ব্যস্ত সময় পার করবে। আপনাদের মূল নক্ষত্র অধিপতি হচ্ছে রাহু এবং রাশির অধিপতি হচ্ছে বুধ এবং রাহু একই ঘরে থাকবে এই মাসে। আর সেই ঘরটার নাম হচ্ছে কুম্ভ। কুম্ভের ঘরে রাহু বুধ একত্র হচ্ছে। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভযোগ, কারণ রাহু বুধ মিত্র এবং আছেও মিত্র ঘরেই, রাহু নিজের নক্ষত্রে, অতএব সব দিক দিয়ে আপনাদের ভালো। ওইদিকে বৃহস্পতি আপনাদের রাশিতে আছে, মানে আপনাদের সময় খুবই ভালো চলছে। এখন আপনারা যদি বলেন না আমার সময় ভালো চলছে না, তাহলে বলতে হয় আপনাদের লগ্নে সমস্যা আছে। লগ্নে সমস্যা ছাড়া এই ধরনের পসিবিলিটি আসতে পারে না। জন্ম সময়ে যদি আপনাদের রবি মিনের ঘরে থাকে অথবা কুম্ভে থাকে, তাহলে আপনাদের সময় খারাপ চলতে পারে। আবার জন্ম সময়ে যদি আপনাদের লগ্ন মিন অথবা কুম্ভ অথবা সিংহ হয়ে থাকে, তাহলেও খারাপ সময় চলতে পারে, মানে কিছুটা পসিবিলিটি আছে। কারণ এগুলো পাপ গ্রহ, তো কিছু কিছু প্রবলেম করে। তো যাই হোক, আমরা ফেব্রুয়ারি মাসটা দেখি আপনাদের সময়টা কেন ভালো আর কোন কোন দিক দিয়ে ভালো। দেখুন, আপনাদের রাশিতে থাকছে বৃহস্পতি। আপনারা বৃহস্পতিকে নৈসর্গিক শুভ গ্রহ হিসেবেই জানেন। তো বৃহস্পতি এখানে থেকে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সন্তান ভাগ্য লাভ, উচ্চ ডিগ্রি প্রাপ্ত করা, অর্থ সংস্থানের নতুন নতুন দ্বার উন্মোচন করা এবং নিজের যশ, খ্যাতি, সুনাম, প্রতিপত্তি সব কিছু বৃদ্ধির দিকে আপনাকে নিয়ে যাবে। এমনকি আপনার রিয়েলাইজেশনটাও বাড়বে। আপনার আগের যে চেতনা চিন্তাভাবনা ছিল, সেই স্তর থেকে কিন্তু আপনি উন্নীত অবশ্যই হচ্ছেন। এগুলো কিন্তু নিশ্চিত করেই বলা যায়, কারণ বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকবে। বৃহস্পতি নিজের ঘরেও দৃষ্টি রাখবে, যেটি ব্যবসাকারক ঘর, বিবাহকারক ঘর। এই জন্য এই পসিবিলিটিটা খুব বেশি যে আপনি এগুলোই ভালো করবেন। আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনাদের যদি বিজনেস করার ইচ্ছা থাকে তো আপনারা শুরু করতে পারেন। আপনাদের যদি পড়ালেখার প্রতি আগ্রহ অর্ধেক থাকে, এই সময় এটি ডাবল হয়ে যাবে এবং আপনারা এই শুভ সময়টা 2026 সালের জুন পর্যন্ত পেয়ে যাচ্ছেন। অনেক সময় কিন্তু আপনাদের জন্য, আপনাদের হাতে অনেক সময়। এই সময়ে বিবাহের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন, ব্যবসার মাধ্যমে লাভবান হতে পারেন। আর কর্মের কথা কি বলবো, কর্মের ঘরে আছে শনি। শনি কর্মের ঘরে থাকা ভালো। উচ্চ পর্যায়ের দায়িত্ব চলে আসে, বড় দায়িত্ব আসে হাতে এবং সেই দায়িত্ব পালন করে আপনি যথেষ্ট প্রতিপত্তি অর্জন করতে পারবেন। মানে এই দিক থেকেও ভালো আপনার জন্য। আর নক্ষত্র অধিপতি রাহু আর রাশির অধিপতি বুধ, তারা মিত্র ঘরে কুম্ভে থাকছে, সেখানে আরও অন্যান্য গ্রহও যুক্ত হবে। এই ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি গ্রহ
থাকছে কুম্ভের ঘরে। 6 তারিখের পরেই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে গ্রহ আসা শুরু হলো এবং মাসের শেষ পর্যায়ে গিয়ে দেখছি সব গ্রহ এই কুম্ভের ঘরে। কুম্ভের ঘরে কি কি গ্রহ থাকছে? শুক্র, বুধ, রবি, রাহু, মঙ্গল, এতগুলো গ্রহ এবং এখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো তাহলে দেখুন তো কত হলো, মোট ছয়টা গ্রহের প্রভাব এখানে থাকছে, আর বিপরীত কেতু আছে। তাহলে এটি আপনাদের সময়কে কতটা পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে চিন্তা করুন। এবং এই পরিবর্তনটা অবশ্যই ইতিবাচকভাবে হবে। কেন ইতিবাচক হবে, কিভাবে ইতিবাচক হবে তারও ব্যাখ্যা দিচ্ছি। রাহু সবসময় একাধিক বিষয় নিয়ে ডিল করতে পছন্দ করে। রাহু যে সমস্ত গ্রহের সাথে যুক্ত হচ্ছে, এক এক গ্রহের এক এক প্রভাব। তাহলে রাহু কুম্ভে থেকে এতগুলো গ্রহের প্রভাব পেলে সেটি আপনার জন্যই ভালো, কারণ রাহু এক বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করে না। তাহলে রাহুর দিক থেকে আপনি ইতিবাচকতা পাচ্ছেন। আবার আপনার যে রাশির অধিপতি বুধ ও ডুয়ালিটির কারক, অর্থাৎ বুধ সবসময় অ্যাটলিস্ট দ্বৈততা পছন্দ করে। তাহলে এখানে এতগুলো গ্রহ আসলে বুধও শুভ ফল দিতে পারছে আপনার জন্য। আর আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন নাকি ভুল সিদ্ধান্ত নেবেন সেটি কিন্তু আপনার রাশিতে বৃহস্পতির অবস্থানজনিত কারণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আপনি অবশ্যই সুবিবেচক হবেন এবং সঠিকভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকছে না, তাই না? আর এই যে শনি সবসময় দীর্ঘ মেয়াদি প্ল্যান করে সামনের দিকে এগোই। তাহলে শনি যে দশমে থাকছে নিজের নক্ষত্রে, শনিও আপনার কর্মক্ষেত্রে উচ্চ পর্যায়ের একটা পজিশন তো দেবে, সেই সাথে নিজের মান মর্যাদা গাম্ভীর্য সব কিছু বজায় রাখতে সহায়তা করবে। মানে আপনি যেখানেই থাকুন উচ্চ পর্যায়ে কিন্তু আপনি পাবেন, র্যাঙ্কিংয়ে উপরের জায়গায় থাকবেন, এটা আপনার জন্য ভালো। এইবার আমরা একটা জায়গা দেখব, প্রচেষ্টার ঘর কেতু। এই কেতু প্রচেষ্টার ঘরে থাকার কারণে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে এক বিষয় নিয়ে লেগে থাকার প্রবৃত্তি দেখা যায়, এক বিষয় নিয়ে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার সমস্ত গ্রহ রাহু এবং বুধের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে আপনার মধ্যে এক কেন্দ্রিক হওয়ার মানসিকতা দেখাই না। কিন্তু আপনার প্রচেষ্টার ঘরে তো কেতু, কিন্তু কেতু তো বলে যে না, একটা বিষয় নিয়ে লেগে থাকতে হবে, প্রবলেম যদি হয় এটা নিয়ে হবে। আমার কথা বুঝেছেন কি না? মানে এখানে কেতু প্রচেষ্টার ঘরে থাকা মানে হচ্ছে আপনি এক বিষয় নিয়ে ডিল করলে ভালো করবেন। কিন্তু রাহু এবং বুধ যা আপনার মূল রাশির অধিপতি এবং নক্ষত্র অধিপতি, তারা অনেকগুলো গ্রহের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে একাধিক বিষয়কে নির্দেশ করে। কিন্তু প্রচেষ্টা তো একটা বিষয় নিয়ে করতে পারবে, প্রবলেম এখানে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনার যদি একাধিক বিষয় থাকেও আপনি একটা বিষয় ধরবেন, রুটিন তৈরি করবেন, একটা বিষয় ধরবেন, কাজ করবেন, আর একটা বিষয় লিখে রাখবেন যে এরপরে শেষ হলো এটা করব, এরকম একটা বিষয় নিয়েই করেন। কিন্তু একটার পর একটা সিরিয়াল রেখে দেন যে এরপরে ওইটা আছে সিরিয়ালে, এরকম করতে পারলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এই মাসে আমরা চন্দ্রকে মাসের শুরুতেই কর্কটে দেখতে পাবো, পুষ্যা নক্ষত্রে। তো চন্দ্র যেখানেই যাক আপনার জন্য চন্দ্র ইতিবাচক ভূমিকায় রাখতে পারবে। এখানে আমি তারপরেও চন্দ্র সাপেক্ষে একটু আপনাকে সতর্ক করব। যেমন হচ্ছে 17, 18, 19, 17, 18, 19 এবং 20 তারিখও ধরতে পারেন আপনারা। 17, 18, 19, 20 এই তারিখগুলো একটু সাবধান থাকবেন। এই তারিখে আপনার কর্মব্যস্ততার মাত্রা বেশি থাকবে, এটি হচ্ছে বলা যায়। এখান থেকে খুব বেশি সমস্যা আমি এখানে দেখছি না। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে সময়টা নেগেটিভ আছে। রাজনৈতিক প্রেক্ষাপট বলতে বোঝাচ্ছি যে ঝগড়া বিবাদ, মারামারি, সংঘাত, গোলাবারুদ এর প্রয়োগ, এই সমস্ত হবে। ধর্ষণ, শ্লীলতাহানি, মারামারি, খুন, এগুলো তো আছে, এগুলো থাকবে। এপ্রিল পর্যন্ত এগুলো আছে, এগুলো যাবে না। তো সেই সাপেক্ষে যদি আপনি হিসাব করেন তাহলে তো ওভারঅল তো সবার জন্যই সময় খারাপ। কিন্তু আপনার রাশি সাপেক্ষে নক্ষত্র ফল বিবেচনায় আপনার সময় অত্যন্ত ভালো। আপনি এই সময়ে যদি গ্রহর অবস্থান বিবেচনা করেন তাহলে দেখবেন নবম এবং দশম ঘরে গ্রহ থাকছে। রাশি সাপেক্ষে নবম দশম ঘরে গ্রহ থাকা অত্যন্ত শুভ যোগ। এবং তার চাইতেও বড় কথা হলো, এখানে আপনার নক্ষত্র সাপেক্ষে যদি 3টা ঘর আসে,
আপনার যে আদ্রা নক্ষত্র, সেই নক্ষত্র সাপেক্ষে 3টা গুরুত্বপূর্ণ ঘর আসে, সেটি হলো মিথুন, তুলা এবং কুম্ভ। তুলাতে গ্রহ নেই, কিন্তু কুম্ভতে তো অনেকগুলো গ্রহ আছে, অতএব আপনার সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে। এই জিনিসটা হচ্ছে ভাগ্যকারক ঘর, এইটা হচ্ছে ভাগ্যকারক ঘর হওয়ার কারণে এই প্রভাবটা আপনার উপর ইতিবাচকভাবে পড়বে। এবং আরেকটা বিষয় বলা যায়, সেটি হলো আপনার যে রাশি, আপনার রাশিটা বুধের ঘরের, মানে এর অধিপতি হচ্ছে বুধের রাশি। তো সেই কারণে বুধের সাথে মিত্রতা রক্ষা করে চলে এমন কোনো ঘরে যদি গ্রহ থাকে, অবশ্যই সেখান থেকে আপনি ইতিবাচকতাই পাবেন। এখানে আমরা শনির ঘরেই এই ফেব্রুয়ারি মাসে যতগুলো গ্রহ আছে তার মধ্যে ম্যাক্সিমাম গ্রহ শনির ঘরেই থাকছে, সেই জন্য আপনি ইতিবাচক ফল অবশ্যই পাবেন। আর আদ্রা নক্ষত্রের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, তারা হচ্ছে দ্বৈততা পছন্দ করে, একাধিক বিষয় নিয়ে চলতে পছন্দ করে, নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পছন্দ করে। এখানে রাহু এবং বুধ একত্র হয়ে যাওয়া স্মার্টনেসেরই ইঙ্গিত দেয়। এখানে একটা জিনিস আপনাকে স্পষ্ট করে বলা যায়, সেটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনি অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন এবং আপনার উপর অনেক দায়িত্ব আসবে। এই দায়িত্ব আপনি অনেক স্মার্টনেসের সাথেই পালন করবেন এবং এতে আপনার সম্মান বৃদ্ধি হওয়ার প্রবণতা দেখা যায়। এখানে আপনার ভয়েসের গুরুত্ব বাড়বে, আপনার উপস্থাপনা, যে কোনো কিছু ম্যানেজ করা, এই বিষয়গুলো বেশ কুশলতার সাথে আপনি করতে পারবেন, সুনাম কুড়াবেন। আর প্রাপ্তিযোগের কথা যদি বলি, প্রাপ্তিযোগ সবসময়ের জন্য আপনার জন্য শুভ থাকবে। মাসের একেবারে শুরুর যে ভাগ, এই ক্ষেত্রে গ্রহগুলো রাশি সাপেক্ষে নেগেটিভ ঘরে থাকে, কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে বিবেচনা করতে পারলে হয়তো সেটি পজিটিভ ঘর হতে পারে। মকর এর ঘরটা যদি লগ্ন সাপেক্ষে আপনার জন্য ইতিবাচক ঘর হয়, তাহলে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। আর যদি নেতিবাচক ঘর হয়, তাহলে কিছুটা নেগেটিভিটি আসবে, কিছুটা সংগ্রাম সংঘর্ষ করা লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া ওভারঅল যা কিছুই দেখছি ভালোই দেখা যাচ্ছে, এখানে খুব বেশি সমস্যা নেই। এই রবি মঙ্গলের কারণে এখানে আমরা মানে আগুন সংক্রান্ত বিষয় তো দেখেছি, আগ্নেয়াস্ত্রের প্রয়োগ তো আমরা দেখেইছি। তো এরকম নানান কিছু থাকবে, এগুলো মেনে নিতে হবে। পরিস্থিতি এরকম, রবি মঙ্গল ধনু থেকেই একত্র হয়ে যাতায়াত করছে, এদিকে সামনের দিকে যাচ্ছে। রবি মঙ্গল মকরেও থাকছে ফেব্রুয়ারি মাসে, সামনেও কুম্ভেও রবি মঙ্গল একসাথেই থাকবে। এগুলো আমাদের জন্য শুভ ফল দিবে না, এগুলো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, অনেক প্রাণহানির সম্ভাবনা রয়েছে এবং হার্ট সংক্রান্ত রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার না, এটা হচ্ছে আপনার আত্মীয় স্বজনের। আপনি পিতার ব্যাপারে সাবধান থাকতে পারেন, আপনার পিতৃস্থানীয় কেউ থাকলে সাবধান থাকতে পারেন বা সাবধান করতে পারেন। নানা রকমের বিপদ আপদ কিন্তু আসবে। আপনার রাশিতে বৃহস্পতি আছে, আপনি সেফ আছেন, কিন্তু অনেকেই সেফ না। আমি শুরুতেই এই যে পাত্রের বিষয়ে ভিডিও দিলাম, আপনারা এই বিষয়টা অবশ্যই একটু বিবেচনায় নিয়ে তারপরেই করবেন। আর আমি অবশেষে এখানে একটা ভিডিও দিয়ে, এই ভিডিওতে একটা জ্ঞানবাণী দিয়ে তারপরে আমি আমার এই আলোচনা শেষ করতে যাচ্ছি। তো এখানে 17 নম্বর উক্তি নিয়ে বিশ্লেষণ করব। কেউ মন্দিরে যাই ভগবানকে রেখে আসতে, আর কেউ যাই নিয়ে আসতে। খুবই গুরুত্বপূর্ণ উক্তি এবং অত্যন্ত আধ্যাত্মিক একটা উক্তি। এখানে আবারও আমি উক্তিটা পড়ে শোনাচ্ছি। কেউ মন্দিরে যাই ভগবানকে রেখে আসতে, আর কেউ যাই নিয়ে আসতে। যে বারবারে মন্দিরে যায়, তার কিন্তু আসলে ওই ভগবানকে নিয়ে আসা হয় না, আর যার নিয়ে আসা হয় তার আর বারবার যাওয়ার প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা যারা চাইতে জানি খুব ভালো, চাওয়ার অভ্যাস যাদের বেশি, তারাই মন্দিরে বারবার যায়, ধর্মীয় প্রতিষ্ঠানে যাদের যাতায়াত থাকে অহরহ। সবসময় তাদের চিন্তা হচ্ছে কিছু একটা চাই, কিছু দিতে চাই এরকম না, কিন্তু আমি চাই, স্যাক্রিফাইস না, সবসময় নিব কি পাওয়া যাবে। অর্থাৎ যারা ধর্মীয় প্রতিষ্ঠানে অধিক যাতায়াত করে, তাদের মধ্যে লোভ থেকেই যায়, লোভ শূন্য তারা হতে পারে না। অন্যদিকে মন্দিরে বা ধর্মীয় প্রতিষ্ঠানে যারা যাতায়াত নিয়মিত করে না, একেবারে যায়ই না, হয়তো একবার গিয়েছে, তাতেই তার যা অর্জন করার তা হয়েছে, ফলে আসলেই সে ঐশ্বরিক আনুকূল্যের একেবারে নিকটে পৌঁছাতে পেরেছে, যার কারণে তার যে আকাঙ্ক্ষা ছিল সেটি পূরণ হয়েছে। অর্থাৎ সে ওই পর্যন্ত পৌঁছাতে পারে, তার একবারেই হয়ে যায়।
তো এরকম যারা ঈশ্বরকে সাথে করে নিয়ে আসে তাদের কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানে বারবার যাতায়াত করা লাগে না। আর যারা নিয়ে আসতে পারে না, যারা ডাকতে জানে না, যারা কেবল চাইতে জানে, তাদেরকে সেখানে বারবার যেতে হয়। এবং যারা ঈশ্বরকে ভিতরে করে নিয়ে আসে তারা কিন্তু পরিবর্তন হয়ে যায়, তাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। আর যারা বারবার সেখানে যায় তারা নিয়ে আসতে পারে না, তারা নিজের ঐশ্বরিক সত্তাকে সেখানে রেখে আসে, আর নিয়ে আসে হচ্ছে নিষ্ঠুরতা। কারণ বারবার চাইতে চাইতে মানুষের ভিতরের উদারতার মাত্রা কমে যায়, সেই তো দিতে জানে যে উদার। তো সেই ক্ষেত্রে দেখা যায় যারা বারবার সেখানে যায় তারা ভিতর থেকে সংকীর্ণ মনে হয়ে থাকে। এই জন্য বলা হয়েছে যে তারা নিষ্ঠুর হয়ে ফিরে আসে। আমি উক্তিটা আরেকবার পড়ছি, আপনারা আশা করি তাৎপর্য বুঝতে পেরেছেন। কেউ মন্দিরে যায় ভগবানকে রেখে আসতে, আর কেউ যায় নিয়ে আসতে। যে নিয়ে আসে তার কিন্তু আর বারবার যাওয়া লাগে না। তো যাই হোক, আমি উক্তি শেষ করছি এখানেই। আর ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর ভিডিওর ভিউ যদি বেশি হয় তাহলে সামনেও আমি আবার আপনাদের এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। নমস্কার, আমি চন্দন বিশ্বাস। মানিকগঞ্জ জেলার শিবালয় থানা আমার বাড়ি। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে। এখন কর্মরত আছি সোনালী ব্যাংকে অফিসার ক্যাশ পদে। আমার জন্ম 1991 সনে। আমার শারীরিক উচ্চতা 5 ফিট। আমার প্রিয় শখ হচ্ছে বই পড়া, গান শোনা, বন্ধুদের সাথে গল্প করা, ঘোরাঘুরি করা, ভ্রমণ করা, এরকম। আমি আমার বাবা মার সাথে বাড়িতেই থাকি। আর বাবা একজন শিক্ষক ছিলেন, আমার মা সাংসারিক দায়িত্ব সামলান। আমার এক ছোটো বোন আছে, ওর 5-6 বছর বিয়ে হয়ে গেছে। আমি এখন আমার জীবন সঙ্গিনী খুঁজতে চেষ্টা করছি। আমি চাচ্ছি যে আমার জীবন সঙ্গিনী অনার্স বা মাস্টার্স কমপ্লিট করা থাকুক, এরকম। সে চাকরিজীবী হতে পারে, কিংবা সে যদি ভবিষ্যতে চাকরি করতে চায় তাহলে কোনো প্রবলেম নয়, আমি তাকে সমর্থন করব। আর জীবনসঙ্গী হতে হবে নম্র, ভদ্র এবং ইতিবাচক মনোভাব সম্পন্ন। আমি এরকমই প্রত্যাশা করছি। নমস্কার।